হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করছি আমাদের পরিবেশ রসায়ন অধ্যায়ের আমাদের প্রথম লেকচার। তো আমরা একটু জানবো আমাদের এই অধ্যায়ে আমরা আসলে কি নিয়ে পড়াশোনা করব। বেসিক্যালি হচ্ছে আমরা এই অধ্যায় থেকে গ্যাস সম্পর্কিত আমরা বিশদভাবে আলোচনা করব। এখানে গ্যাস বলতে দুই ধরনের গ্যাসের কথা আমরা শিখবো। একটি হচ্ছে আমাদের বাস্তব গ্যাস এবং আরেকটি হচ্ছে আমাদের আদর্শ গ্যাস। শুরুতে আমরা যে বাস্তব গ্যাসের কথা বলি সেটা হচ্ছে আমরা আমাদের রিয়েল লাইফে পরিবেশ থেকে যে গ্যাসগুলা দেখি বা পরিবেশে যে গ্যাস উপাদানগুলো আমরা দেখি সেগুলাই হচ্ছে আমাদের কি গ্যাস, বাস্তব গ্যাস। ফর এক্সাম্পল আমাদের হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, অক্সিজেন গ্যাস, এরকম যতগুলা গ্যাস আমরা জানি সবগুলাই হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। কিন্তু আমরা যে আদর্শ গ্যাসের কথা বললাম এটা অনেকটা হচ্ছে কাল্পনিক, কাল্পনিক একটা গ্যাস। এখন এই চ্যাপ্টারে মূলত আমরা পড়াশোনা করব প্রথম দিকেই আদর্শ গ্যাস নিয়ে। তো এখন এই আদর্শ গ্যাস নিয়ে যখন আমরা পড়াশোনা করব তখন আমরা বেশ কিছু অপারেটর চিনব বা চলক দেখব। সেগুলো হচ্ছে আমাদের গ্যাসের আয়তন, গ্যাসের যে আয়তন আছে, গ্যাসের আয়তন হচ্ছে আমাদের ডি, গ্যাসের চাপ হচ্ছে পি, তাপমাত্রা টি, এবং হচ্ছে ঘনত্ব ডি, সর্বশেষ মোল সংখ্যা কত বলতো এন। এই যে প্যারামিটার গুলো আমাদের আছে বা চলক গুলো আমাদের আছে, এই গ্যাসের আয়তন, চাপ, তাপমাত্রা, ঘনত্ব এবং মোল সংখ্যা এদের প্রকৃতির উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন বিজ্ঞানী আমাদের টোটাল 6টি সূত্র আবিষ্কার করে। তার মানে হচ্ছে আমরা যে আদর্শ গ্যাসের কথা বললাম এই বিভিন্ন প্যারামিটার উপরে আমাদের হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী বেশ কয়েকটা সূত্র আমাদের কি করছেন, আবিষ্কার করেছেন। তো আমরা মূলত এই চ্যাপ্টারের প্রথম দিকে এই সূত্রগুলাই ধারাবাহিকভাবে আমরা হচ্ছে শেষ করব। তো সূত্রগুলো যদি আমরা দেখি, প্রথমটা হচ্ছে বয়েলের সূত্র, তারপর হচ্ছে চার্লসের সূত্র, 3 নম্বর হচ্ছে গে লুইসাকের সূত্র, 4 নম্বর হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, 5 নম্বর হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র, এবং সর্বশেষ হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। আমাদের আজকের লেকচারে আমরা শুধুমাত্র বয়েলের সূত্র নিয়ে আলোচনা করব। এখানে বেসিক্যালি হচ্ছে আমরা বয়েলের সূত্রের সূত্র দেখব, তার গাণিতিক রূপ দেখব, সেই সূত্র সম্পর্কিত আমরা গাণিতিক ম্যাথ করব, এবং সর্বশেষ হচ্ছে আমরা বয়েলের সূত্রের লেখচিত্রগুলো আমরা দেখব। চলো শুরু করা যাক আমাদের বয়েলের সূত্র নিয়ে। তো বয়েলের সূত্র কি বলছে আমরা যদি দেখি একটু, বলছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাত। এটা মানে হচ্ছে তাপমাত্রা যদি স্থির রাখা হয় তাহলে কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে হচ্ছে তাপমাত্রা স্থির রাখলে কোন গ্যাসের আয়তনের সাথে চাপের যে সম্পর্ক সেটা আমরা পাবো হচ্ছে ব্যস্তানুপাতিক। এবং ব্যস্তানুপাতিক মানে কি তোমরা জানো যে কোন একটি চলকের মান বৃদ্ধি করলে অপর চলকের মান কিন্তু হ্রাস পাবে, অথবা কোন একটি চলকের মান যদি কি করা হয়, হ্রাস করা হয়, তাহলে অপর চলকের মান বৃদ্ধি পাবে। ঠিক একই রকম ভাবে এই গ্যাসের সাথে আমার গ্যাসের আয়তনের সাথে আমাদের চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে আমি বলতে পারি কোন একটি গ্যাসের চাপের মান বৃদ্ধি করলে আয়তন হ্রাস পাবে, আবার চাপের মান যদি কমে দেওয়া হয় তাহলে হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আমরা আবার একটু পড়ি, আমাদের স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের হবে ব্যস্তানুপাতিক। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের ভি ব্যস্তানুপাতিক হচ্ছে 1/p। যখন আমাদের কি বলতো তাপমাত্রার মানটা কি থাকতে হবে, স্থির থাকতে হবে, স্থির তাপমাত্রা। আচ্ছা, এরপরে আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠে দিই তাহলে তার পরিবর্তে আমরা এখানে সমানুপাতিক ধ্রুবক কে লিখবো। তাহলে সূত্রটা দাঁড়ালো কি, ভি ইকাল টু কে ইন্টু 1/p। তার মানে এখান থেকে আমরা আর গুণন করলে ফাইনালি লিখতে পারবো সি বি ইকাল টু হচ্ছে কে। এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের চাপ এবং আয়তনের গুণফলটা হচ্ছে কনস্ট্যান্ট বা হচ্ছে ধ্রুবক। অর্থাৎ বয়েলের সূত্র অনুসারে আমাদের চাপ এবং হচ্ছে আয়তনের গুণফলটা হবে কি বলতো, ধ্রুবক। আচ্ছা, এখন আমাদের যদি চাপটা পরিবর্তন হয় বা চাপ যদি আমরা পরিবর্তন করি তাহলে তো আমাদের আয়তনও কি হয় বলতো, পরিবর্তন হবে। তাহলে ধরো আমাদের যে একটা প্রাথমিক চাপ, প্রাথমিক অবস্থা একটা চাপ P1 পরিবর্তিত হয়ে P2 হলো, অর্থাৎ এই P1টাকে আমরা বলতে পারি প্রাথমিক চাপ, আর P2 হচ্ছে আমাদের চূড়ান্ত চাপ। এই যে চাপের মান যদি পরিবর্তন হয়, মানে P1 থেকে পরিবর্তিত হয়ে P2 হলো, এই চাপের পরিবর্তনের সাথে তো আমাদের আয়তনের পরিবর্তন হবে। তো তখন যদি আয়তন V1 মানে প্রাথমিক আয়তন পরিবর্তিত হয়ে চূড়ান্ত আয়তন যদি আমাদের V2 হয়,
তখন আমরা আসলে বয়েলের সূত্র অনুসারে কি লিখবো? তখন আমরা লিখতে পারবো আমাদের P1V1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2V2। তাহলে এটা আমরা কখন লিখবো? যখন আমাদের গ্যাসের চাপ P1 পরিবর্তিত হয়ে P2 হয় এবং একই সাথে আয়তনটা V1 পরিবর্তিত হয়ে যদি আমাদের V2 হয়, তাহলে বয়েলের সূত্রের যে গাণিতিক রূপটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে P1V1 ইকুয়াল টু হচ্ছে P2V2। অর্থাৎ কোন একটি গ্যাসের প্রত্যেকটা গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল আমরা সবসময় কি পাবো বলতো? একই পাবো বা ধ্রুবক পাবো। এটা দ্বারা আমরা বোঝাচ্ছি যে P1 এবং V1 অর্থাৎ প্রাথমিক চাপ এবং প্রাথমিক আয়তনের যে গুণফলটা হবে, চূড়ান্ত চাপ এবং চূড়ান্ত আয়তনের গুণফল কি আসবে? তাই আসবে। তো এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে বয়েলের সূত্র আমাদের গাণিতিক রূপ P1V1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2V2। আচ্ছা, এরপর আমরা চলে আসবো আমাদের বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। এখানে বলা হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে আমাদের কোন গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। অর্থাৎ এখনো যদি আমরা তাপমাত্রা কি রাখি বলতো? স্থির রাখি, এবং এই স্থির তাপমাত্রায় কোন গ্যাসের ঘনত্ব মানে ডি, এই ঘনত্বের উপর প্রযুক্ত চাপের সম্পর্ক হচ্ছে আমাদের সমানুপাতিক। খেয়াল করো, আমাদের যে মেইন বয়েলের সূত্রটা ছিল আয়তনের সাথে চাপের সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক। যখন বয়েলের সূত্রে আমরা অনুসিদ্ধান্ততে চলে আসব, তখন হচ্ছে ওই ঘনত্বের সাথে চাপের সম্পর্ক হচ্ছে আমাদের সমানুপাতিক। তবে কন্ডিশনটা হচ্ছে আমাদের তাপমাত্রা কি থাকবে? স্থির থাকবে। তাহলে আমরা আবার একটু পড়ছি আমাদের বয়েলের সূত্রের যে অনুসিদ্ধান্ত, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি আমাদের পি সমানুপাতিক হচ্ছে ডি, ঘনত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে লেখা যাবে পি ইকুয়াল টু কে ইন্টু ডি। তার মানে ফাইনালি লেখা যাবে পি বাই ডি ইকুয়াল টু হচ্ছে আমাদের কে। অর্থাৎ চাপ এবং ঘনত্বের যে ভাগফল সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা হচ্ছে ধ্রুবক। তাহলে বয়েলের সূত্র অনুসিদ্ধান্ত থেকে আমরা যে সম্পর্কটা পাইলাম সেটা হচ্ছে পি বাই ডি ইকুয়াল টু হচ্ছে কে। আচ্ছা, যদি আমরা আমাদের হচ্ছে P1 চাপটাকে পরিবর্তন করে যদি আমরা P2 তে নিয়ে যাই এবং একই সাথে ঘনত্ব D1 পরিবর্তিত হয়ে যদি D2 হয়, অর্থাৎ চাপের মান P1 থেকে P2 যদি হয় এবং একই সাথে আমাদের ঘনত্ব D1 থেকে যদি D2 হয়, তাহলে বয়েলের সূত্রের যে অনুসিদ্ধান্ত সেখান থেকে আমরা এখন লিখতে পারবো যে আমাদের P1 বাই হচ্ছে D1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2 বাই D2। এটা হচ্ছে বয়েলের সূত্রের আমাদের অনুসিদ্ধান্তের গাণিতিক রূপ। গাণিতিক রূপটা কি? P1/D1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2/D2। একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো সেটা হচ্ছে যখন কোন একটা সম্পর্ক আমাদের ব্যস্তানুপাতিক ছিল, তখন ওই দুইটা চলকের গুণফল আমাদের ধ্রুবক হয়েছিল। গুণফলটা আমাদের কি হয়েছিল? ধ্রুবক ছিল। আর যখন কোন একটা সম্পর্ক আমাদের সমানুপাতিক হলো, তখন ওই যে দুইটা চলক তাদের ভাগফলটা আমাদের কি হয়েছিল? কনস্ট্যান্ট বা হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা এখানে দুইটা সূত্র পাইলাম, যেটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তনের সাথে চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এবং স্থির তাপমাত্রায় কোন গ্যাসের ঘনত্বের সাথে চাপের সম্পর্ক হচ্ছে আমাদের সমানুপাতিক। এখন এই যে আমরা সূত্রগুলো দেখলাম, এই সূত্র সম্পর্কিত আমরা কিছু গাণিতিক ম্যাথ করব। তো প্রথম যে ম্যাথটা আছে আমাদের খুবই সহজ অঙ্ক এগুলা। প্রথম আমরা একটু দেখবো যে স্থির তাপমাত্রায় অর্থাৎ তাপমাত্রার মান স্থির রেখে 2 অ্যাটমসফিয়ার চাপে রক্ষিত, রক্ষিত মানে হচ্ছে আবদ্ধ রাখা, 2 অ্যাটমসফিয়ার চাপে রক্ষিত 100 মিলিলিটার হাইড্রোজেন গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে ওই গ্যাসের আয়তনটা 50 মিলিলিটার হয়। তোমাকে বলছে গ্যাসের চাপ বৃদ্ধির পরিমাণটা নির্ণয় করো। পুরো প্রশ্নটা পরে যদি তোমরা দেখো, এখানে আমাদের তাপমাত্রা স্থির রাখা হয়েছে, আমাদের চাপের সাথে এখানে আমরা একটা আয়তনের সম্পর্ক পাবো। অর্থাৎ ওই স্থির তাপমাত্রায় 2 অ্যাটমসফিয়ার চাপে আমাদের আয়তনটা ছিল 100 মিলিলিটার। এখন আমাকে বলছে ওই গ্যাসের উপর বা হাইড্রোজেন গ্যাসের উপর চাপ কতটুকু বৃদ্ধি করলে আমাদের আয়তনটা কি পায়? 50 ml হবে। তোমরা যদি একটু লক্ষ্য করো, আমাদের শুরুতে যে চাপটা ছিল 2 অ্যাটমসফিয়ার, তখন কিন্তু আয়তন ছিল 100 মিলিলিটার। এরপর বলছে চাপের মান কতটুকু বৃদ্ধি করলে আমাদের আয়তন কি হবে? 50 ml হবে। অর্থাৎ চাপের বৃদ্ধির সাথে কিন্তু আয়তনের মানটা হ্রাস পাচ্ছে। কেন হ্রাস পাচ্ছে তোমরা কিন্তু অলমোস্ট বুঝতে পারছো। কারণ হচ্ছে আয়তনের সাথে আমাদের চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক।
তো এখানে সিম্পলি আমরা কি বের করবো দেখো তো হচ্ছে আমরা বের করবো হচ্ছে আমাদের এখানে কি কি মান দেওয়া আছে দেখো। এখানে হচ্ছে আমাদের একটা প্রাথমিক আয়তন আছে V1 100 মিলিলিটার, চূড়ান্ত আয়তন হচ্ছে আমাদের কত 50 মিলিলিটার, প্রাথমিক যে চাপ তার মান হচ্ছে P1 2 অ্যাটমসফিয়ার। আমরা মূলত যেটা বের করব আমাদের চূড়ান্ত চাপ সেটা হচ্ছে কার মান P2 এর মান। তাহলে তোমরা দেখছো এই চাপ এবং আয়তনের যে সম্পর্ক সেটাকে আমরা কি বলি, আমাদের হচ্ছে P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 V2। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে P2 এর মানটা বের করা। আমরা লিখতে পারবো P2 V2 ইকুয়াল টু হচ্ছে আমাদের P1 V1। ফাইনালি আমরা লিখবো P2 ইকুয়াল টু P1 V1 বাই হচ্ছে আমাদের V2। তো আমরা সবগুলো চলকের মান যদি বসায় দেওয়া হয়, P1 এর মান হচ্ছে 2, V1 এর মান হচ্ছে আমাদের 100, আর হচ্ছে V2 এর মান হচ্ছে কত বলতো 50। তাহলে আমরা হচ্ছে আমাদের রেজাল্ট একটু দেখি। 200 ভাগ হচ্ছে 50 4। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা যে আমাদের হচ্ছে আমাদের পি এর মানটা বের করলাম, তার এককটা লিখতে হবে। এককটা কি লিখবো দেখো, আমাদের P1 এটার এককটা কি ছিল বলতো অ্যাটমসফিয়ার। তার মানে হচ্ছে P2 যে মানটা আমরা বের করলাম সেটা কোন এককে হবে অ্যাটমসফিয়ার হবে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে এককটা থাকবে চূড়ান্ত অবস্থায় কিন্তু একই এককে মানটা আমরা বের হবে। আমরা দেখতে পাই আমাদের একটা কি বলতো চূড়ান্ত চাপের মানটা বের করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে চাপের মান যখন 4 অ্যাটমসফিয়ার হলো তখন এই গ্যাসের আয়তন কিন্তু কত হয়েছে 50 ml হয়েছে। তোমরা যদি একটু লক্ষ্য করো তোমাকে প্রশ্ন বলছিল গ্যাসের চাপ বৃদ্ধির পরিমাণ, অর্থাৎ চাপের মান কতটুকু বৃদ্ধি করার পর আমাদের আয়তনটা 50 ml হলো। তো আমরা যখন দেখি আমাদের শুরুতে চাপ কতটুকু ছিল 2 অ্যাটমসফিয়ার, এখন দেখো তো বৃদ্ধি পেয়ে কত হয়েছে 4 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা যদি এখন বলি আমাদের চাপের বৃদ্ধির পরিমাণ, চাপের বৃদ্ধির পরিমাণ যদি আমরা বলি তাহলে আমরা কি লিখবো যে 4 বিয়োগ কত বলতো 2 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা লিখতে পারবো এখানে 2 অ্যাটমসফিয়ার। অর্থাৎ চাপ বৃদ্ধি পেয়েছে আমাদের কত 2 অ্যাটমসফিয়ার। মানে শুরুতে আমাদের চাপ ছিল 2 অ্যাটমসফিয়ার, যখন আয়তনটা কমে গেল তখন আমাদের চাপের মান বৃদ্ধি পেলো, বৃদ্ধি পেয়ে কত হয়েছে 4 অ্যাটমসফিয়ার। তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে 4 বিয়োগ 2 মানে হচ্ছে 2 অ্যাটমসফিয়ার। তাহলে এখানে প্রশ্ন আমাদের দুই রকম হতে পারে। একটা হচ্ছে গ্যাসের চাপ কত হলে আয়তন 50 ml হবে, তখন আমাদের আনসার কিন্তু এখানেই শেষ। আর যদি বলা হয় চাপের বৃদ্ধির পরিমাণ কত, তখন হচ্ছে আমাদের এই চূড়ান্ত চাপের মান থেকে প্রাথমিক অবস্থায় যে চাপের মানটা ছিল সেটা আমরা বিয়োগ করে ফেলবো। পরবর্তী আমরা আসি আমাদের আরো একটি ম্যাথে। এখানে বলা হচ্ছে স্থির তাপমাত্রায়, দেখো তাপমাত্রা কিন্তু স্থির, 2 অ্যাটমসফিয়ার চাপে কোন নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তনের মান দেওয়া আছে 3.15 লিটার। বলছে ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.50 অ্যাটমসফিয়ার করা হলে আমাকে বলছে আয়তন কত হবে। তাহলে এবার লক্ষ্য করো, শুরুতে আমাদের চাপ ছিল কত 2 অ্যাটমসফিয়ার, সেখান থেকে বৃদ্ধি করে আমরা করলাম হচ্ছে 2.5 অ্যাটমসফিয়ার, অর্থাৎ চাপের মানে একটা পরিবর্তন করলাম। তো আমাদের শুরুতে একটা আয়তন ছিল 3.15 লিটার, আমাকে বলছে এই যে চাপের মান যে আমরা বৃদ্ধি করলাম তখন হচ্ছে আমাদের আয়তনের মান কত হবে। পুরো প্রশ্নটা পরে যদি তোমরা দেখো এখানেও কিন্তু আমাদের একটু চাপ এবং চাপ এবং হচ্ছে আমাদের আয়তনের সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আমাদের শুরুতে P1 হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, P2 এর যে মান সেটা হচ্ছে 2.5 অ্যাটমসফিয়ার, প্রাথমিক অবস্থা আমাদের আয়তন হচ্ছে V1 3.15 লিটার। তাহলে আমরা আসলে বের করবো কি বলতো চূড়ান্ত আয়তন মানে হচ্ছে V2 এর মানটা আমরা বের করবো। তাহলে আমাদের যে সূত্রটা ছিল চাপ এবং আয়তনের সম্পর্ক সেটা আমরা জানি P1 V1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2 V2। তাহলে এখান থেকে যদি আমরা V2 টা বের করব তাহলে লিখতে পারবো P1 V1 বাই হচ্ছে আমাদের P1 V1 বাই হচ্ছে কত P2। তাহলে সবগুলো মান আমরা বসা দিই। P1 এর মান হচ্ছে 2, V1 এর মান হচ্ছে 3.15, P2 এর মান হচ্ছে আমাদের 2.5। এখন যে রেজাল্ট আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আয়তনের মান। 2.5, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 2.52 লিটার। আচ্ছা,
এরপরে আমরা যখন অঙ্কটা করা শেষ হবে আমাদের তো একক লিখতে হবে। এককের বেলা তোমাদেরকে একদম কেয়ারফুলি মনে রাখতে হবে আমাদের V1 এর যে এককটা ছিল সেটা কোন একক ছিল, লিটার। তাহলে আমাদের চূড়ান্ত যে আয়তনটা পাবো সেটা কোন একক হবে, লিটার। ঠিক আছে, এককের বেলা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দুটো অঙ্ক আমাদের কি ছিল, চাপ এবং আয়তনের সম্পর্কিত রিলেটেড ছিল। আচ্ছা, এরপর আমরা একটা অঙ্ক দেখবো, এটা হচ্ছে আমাদের সিকিউ কোশ্চেনে থাকে। যদি আমরা প্রশ্ন একটু দেখি, বলছে একটি গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন অবস্থায় চাপ এবং আয়তনের মান দেওয়া আছে। অর্থাৎ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস মানে স্থির রেখে আমাদের বিভিন্ন অবস্থায় চাপ এবং আয়তনের মান দেওয়া আছে। তো আমরা দেখি আমাদের অনেকগুলো চাপের মান দেওয়া আছে এবং অনেকগুলো কি আছে বলতো, আয়তনের মান দেওয়া আছে। মূলত আমাদেরকে প্রশ্ন বের করতে বলছে যে উদ্দীপক উল্লেখিত গ্যাসটি গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে। লক্ষ্য করো, এই একই উদ্দীপক দিয়ে আমাদের কিন্তু এমসিকিউ আসতে পারে। এমসিকিউ তো আসলে আমরা ডিরেক্ট কিভাবে বুঝবো এটা গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে। লক্ষ্য করো, এখানে যেটা আমাদের তাপমাত্রা স্থির এবং যে মানগুলো আমাদের দেওয়া আছে চাপ এবং আয়তন, আমরা কিন্তু জানি চাপ এবং আয়তনের সম্পর্ক হচ্ছে কার, বয়েলের সূত্রে। কোন সূত্রে, বয়েলের সূত্রে। তাহলে আমরা কিন্তু এখান থেকে বলে ফেলতে পারি এই ডাটাগুলো হচ্ছে আমাদের বয়েলের সূত্রকে সমর্থন করে। তো আমরা যদি সিকিউতে আসে তাহলে এটা কিভাবে আনসার করবো, আমরা বয়েলের সূত্র থেকে কিন্তু একটা জিনিস জানি যে P1 V1 এটা গুণফল ইকুয়াল টু হচ্ছে P2 V2 এটা গুণফলের কি সমান। যেহেতু আমাদের উদ্দীপকে চারটা আয়তন চারটা চাপ দেওয়া আছে, তাহলে আমরা যদি এখান থেকে প্রমাণ করতে পারি যে P1 V1 ইকুয়াল টু কত, P2 V2 ইকুয়াল হচ্ছে কত, P3 V3 এবং হচ্ছে P4 V4, অর্থাৎ সবগুলো চাপ এবং আয়তনের গুণফল যদি আমাদের কনস্ট্যান্ট বা একই মান আসে, তখনই আমরা বলতে পারবো যে আমাদের এই ডাটাগুলো আমাদের হচ্ছে বয়েলের সূত্রকে কি করে, সমর্থন করে। তাহলে আমরা চলে আসি আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো তো কি কি মান দেওয়া আছে। আমরা যদি লক্ষ্য করি, আমাদের আছে P1 এর মান 3.5 অ্যাটমসফিয়ার, আমাদের আছে হচ্ছে P2 এর মান 0.50 অ্যাটমসফিয়ার, P3 এর মান 0.65 অ্যাটমসফিয়ার এবং হচ্ছে P4 এর মান 0.85 অ্যাটমসফিয়ার। এবার একই রকম ভাবে চারটা আয়তন আছে। V1 এর মান 3.80 লিটার, V2 এর মান 2.66 লিটার, P3 এর মান 2.05 লিটার, P4 এর মান হচ্ছে 1.56 লিটার। সরি, এটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে V3 এবং হচ্ছে কত, V4। আমাদের চারটা চাপ আছে, আমরা চারটা আয়তন আছে। আমরা যেটা বের করবো এখন সেটা হচ্ছে প্রত্যেকটা চাপ এবং আয়তনের গুণফলটা আমরা একটু দেখি। আমরা প্রথম হচ্ছে P1 V1 এর গুণফল হচ্ছে 0.35 ইন্টু হচ্ছে 3.80। তাহলে এখানে মানটা আমরা দেখি, 3.35 ইন্টু 3.80, এটা মান হচ্ছে 1.33। তাহলে বাকি মানগুলো আমরা একটু দেখি। P2 V2 ইকুয়াল টু হবে 0.50 ইন্টু হচ্ছে আমাদের 2.66, এখানেও আমাদের সেম রেজাল্ট আমরা পাবো। তারপর হচ্ছে P3 V3, এখানে পাচ্ছে আমাদের 0.65 ইন্টু হচ্ছে 2.05, তাও রেজাল্ট হচ্ছে আমাদের 1.33। এরপর হচ্ছে আমাদের P4 V4 গুণ যদি আমরা করি 0.85 ইন্টু হচ্ছে 1.56, তাহলে এখানে আমরা রেজাল্টটা পাচ্ছি 1.33। তাহলে প্রত্যেকবার আমাদের চাপ এবং আয়তনের গুণফলটা আমরা কি পেলাম, সেম পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি P1 V1, বা আমরা এখান থেকে আসি, ওকে। আমরা এখান থেকে বলতে পারি কি যে P1 V1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2 V2 ইকুয়াল টু হচ্ছে আমাদের P3 V3, তারপর হচ্ছে P4 V4 ইকুয়াল টু হচ্ছে 1.6। তার মানে প্রত্যেকবার যেহেতু চাপ এবং আয়তনের গুণফলটা আমাদের একই আসলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের PV ইকুয়াল টু হচ্ছে আমাদের K।
অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল সবসময় হচ্ছে কি বলতো কনস্ট্যান্ট। এবার আসলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দেখো তো ভি ইকুয়াল টু কে ইন্টু তাহলে কত আসবে 1/p। আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দেওয়া হয়, মানে সমানুপাতিক ধ্রুবকটা যদি উঠে দেওয়া হয়, তাহলে আমরা এখন কি লিখতে পারবো, বি ব্যস্তানুপাতিক কত বলতো পি। এই সমানুপাতিক ধ্রুবকটা যখন উঠাই দিলাম, তখন ইকুয়াল সাইনের পরিবর্তে আমাদের কি দাঁড়ালো বলতো সমানুপাতিক চিহ্ন। তাহলে শেষ পর্যন্ত আমরা কি সম্পর্ক পেলাম, যে প্রত্যেকবার চাপ এবং আয়তনের গুণফল যদি ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু হচ্ছে কে। দ্যাট মিনস ভি ইকুয়াল টু দাঁড়ালো কে ইন্টু 1/p। সর্বশেষ আমরা যদি সমানুপাতিক ধ্রুবকটা উঠে দেওয়া হয়, তখন ইকুয়াল সাইনের পরিবর্তে আমাদের চলে আসবে হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তার মানে এখান থেকে আমরা দেখতে পাই বি ব্যস্তানুপাতিক কত বলতো পি। অর্থাৎ আয়তনের সাথে আমাদের চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এবং এটা কার সূত্রকে সমর্থন করে। সুতরাং উদ্দীপকের গ্যাসটি, উদ্দীপকের গ্যাসটি আমাদের বয়েলের সূত্রকে সমর্থন করে, বয়েলের সূত্রকে সমর্থন করে, বয়েলের সূত্রকে হচ্ছে সমর্থন। ঠিক আছে, তো এটা আমাদের সিকিউ তো আসতে পারে, আবার এমসিকিউ তো আসতে পারে। আসলে আমরা এভাবে করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই বয়েলের সূত্র, আমাদের শেষ অংশ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে আমাদের বয়েলের সূত্রের আমরা ব্যাখ্যা করব। তো আমাদের এখানে বেশ সবগুলো সূত্রে কিন্তু আমাদের বেশ কিছু গ্রাফ বা লেখচিত্র আছে, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ অংশের জন্য লাগবে। তো আমরা এই লেখচিত্রের সাহায্যে কোন একটা সূত্রকে ব্যাখ্যা করার জন্য আমরা প্রথমে যে দুইটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমাদের লেখচিত্রে দুইটা চলক থাকে। একটিকে বলা হয় স্বাধীন চলক, একটাকে বলা হচ্ছে অধীন চলক। আরো বলছি, আমাদের লেখচিত্র আমরা যখন কাজ করব, আমাদের দুই ধরনের চলক লাগবে। একটি হচ্ছে স্বাধীন চলক, একটি হচ্ছে আমাদের অধীন চলক। স্বাধীন চলকটা কি, যে চলকের মানটা আমরা ইচ্ছে মতো করে পরিবর্তন করতে পারি তাকে বলা হচ্ছে স্বাধীন চলক। আর যে চলকের মানটা আমরা ইচ্ছে মতো মানে পরিবর্তন করতে পারি না, তাকে আমরা বলবো হচ্ছে অধীন চলক। ফর এক্সাম্পল যদি তোমাদেরকে আমি বলি, যে ধরো আমি লিখলাম ওয়াই ইকুয়াল টু ধরো 3x প্লাস হচ্ছে 1। এখন এই একটা ইকুয়েশনে আমরা এক্স এর মানটা যদি পরিবর্তন করি, মানে এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা কিন্তু ওয়াই এর মানটা নির্ণয় করতে পারি। তার মানে দেখো তো, আমি এক্স এর মানটা ধরো কখন একবার 0 ধরলাম, 2 ধরলাম, 1 ধরলাম, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য কিন্তু আমরা ওয়াই এর মানও কিন্তু কি পাবো, ভিন্ন ভিন্ন পাবো। এই যে আমরা ধরো মনে করো যে এক্স এর মান বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মানটা নির্ণয় করলাম, তাহলে আমি কার মানটা ইচ্ছা মতো করে এখন পরিবর্তন করতেছি, এক্স এর মানটা আমরা ভিন্ন ভিন্ন ভাবে কি বা বারবার পরিবর্তন করতেছি ইচ্ছা মতো করে। এই যার মানটা ইচ্ছা মতো করে পরিবর্তন করা যাবে, সেই চলকটাকে আমরা বলবো হচ্ছে স্বাধীন চলক। আর যে চলকের মানটা ইচ্ছা মতো পরিবর্তন করা যাবে না, তাকে আমরা বলবো হচ্ছে আমাদের অধীন চলক। অর্থাৎ যে চলকটা অন্য চলকের মানের পরিবর্তনের উপর কি নির্ভরশীল। এখন গ্রাফ তৈরি করার জন্য আমরা জানি আমাদের দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো সবসময় একটা জিনিস মনে রাখবা, যে এক্স অক্ষ বরাবর আমাদের হচ্ছে, এক্স অক্ষ বরাবর আমাদের থাকবে হচ্ছে স্বাধীন চলক, এক্স অক্ষে থাকবে হচ্ছে আমাদের স্বাধীন চলক, আর ওয়াই অক্ষে থাকবে আমাদের হচ্ছে অধীন চলক। তাহলে আমরা একটা গ্রাফ যখন তৈরি করব, আমরা জানি আমাদের দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে আমরা যদি এই আমাদের একটা গ্রাফ কল্পনা করি, এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি বলতো ওয়াই অক্ষ। তাহলে মনে রাখবা যে আমাদের যে এক্স অক্ষ আছে, এই এক্স অক্ষ বরাবর থাকবে আমাদের স্বাধীন চলক, স্বাধীন চলক। আর ওয়াই অক্ষ বরাবর আমাদের থাকবে হচ্ছে অধীন চলক, অধীন অধীন চলক। দুটো অক্ষ থাকবে আমাদের, এক্স অক্ষ বরাবর যে চলকটা থাকবে তার মানটা আমরা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো, এই জন্য তাকে আমরা বলছি হচ্ছে স্বাধীন চলক। আর ওয়াই অক্ষের মানটা হবে এক্স অক্ষের মানের পরিবর্তনের সাথে ওয়াই অক্ষের মানের যে পরিবর্তন হবে, এই জন্য সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের অধীন চলক। তো আমরা এবার চলে আসবো হচ্ছে যে এই যে বয়েলের সূত্রের যে আমাদের সূত্র আছে, সেই সূত্রের যে গ্রাফ গুলো সেটা সম্পর্কিত আলোচনা করব। আমাদের প্রথম যে গ্রাফটা আমরা দেখবো সেটা হচ্ছে, দেখো তো বলা হচ্ছে
ভি বনাম পি এর লেখচিত্র। একদম ঠান্ডা মাথায় একটু দেখো তো, এখানে কি আছে, একটা আয়তন আছে, একটা কি দেওয়া আছে, চাপ আছে। তার মানে চাপ এবং আয়তন রিলেটেড যতগুলা গ্রাফ হবে সবগুলা কিন্তু আমাদের বয়েলের সূত্র, এবং যখন তাপমাত্রা পরিমাণটা কি থাকবে, স্থির থাকবে। এখন এখান থেকে কি কি আমাদের পরীক্ষা এমসিকিউ হয় সেটা আমরা একটু জানবো। প্রথমে আমাদের একটা গ্রাফের নাম দেওয়া থাকবে, প্রশ্ন বলবে এটা কোন সূত্র দিয়ে সমর্থন করে। তারপর সেখান থেকে আমরা হচ্ছে একটা ইকুয়েশন পাবো এই লেখচিত্র থেকে। ওই ইকুয়েশনটা কিসের সমীকরণ, মানে সেটা কি সরলরেখার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, এরকম আমাদের আসতে পারে। দেন হচ্ছে আমরা একটা গ্রাফ তৈরি করার পর বিভিন্ন রেখা পাবো, ওই রেখাগুলোর নাম কি হবে সেটা আমাদের আসবে। আমি আবার বলছি, আমাদের প্রশ্ন কি কি হতে পারে, একটা লেখচিত্রের আমাদের নাম দেওয়া থাকবে, সেখান থেকে আমরা বলতে হবে গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে। এরপর আমরা একটা ইকুয়েশনটা কোন, মানে ওই ধরনের যে লেখচিত্রটা সেটা আমাদের কিসের সমীকরণকে সমর্থন করে। একই সাথে আমাদের যে রেখাগুলো পাওয়া যাবে সেগুলাকে কোন ধরনের রেখা পাওয়া যায়। চলো আমরা একটু আস্তে আস্তে করে আসি। প্রথম আমাদের যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ভি বনাম পি। এই ভি বনাম পি এর যে লেখচিত্র অঙ্কন করব, আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমরা জানি ভি এবং পি এর আয়তন এবং যে চাপের সম্পর্ক সেটা কিন্তু বয়েলের সূত্র থেকে আমরা জানি যে ভি সমান ব্যস্ত আনুপাতিক হচ্ছে 1/p। ভি ব্যস্ত আনুপাতিক হচ্ছে 1/p। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি বলুন তো, ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p। এখন এই যে আমরা ইকুয়েশনটা পাইলাম, এখানে যদি আমরা ধরে নিই যে আমাদের ওয়াই অক্ষের মানটা হচ্ছে ভি, মানে ওয়াই ইকুয়াল টু ভি, তারপর কে ইকুয়াল টু আমরা ধরে নিলাম এম, এমটা হচ্ছে ঢাল, আর হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু হচ্ছে কত বলতো, পি। তার মানে এক্স অক্ষ থাকবে পি, ওয়াই অক্ষ থাকবে হচ্ছে কত বলতো, ভি। আমরা ধরে নিলাম যে বি ইকুয়াল টু হচ্ছে ওয়াই, কে ইকুয়াল টু হচ্ছে এম, এবং হচ্ছে কত, এক্স ইকুয়াল টু হচ্ছে পি। যদি ধরে নিই তাহলে আমাদের এই ইকুয়েশনটা কি দাঁড়ায়, এই ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম ইন্টু 1/x। অর্থাৎ ভি এর জায়গায় আমাদের চলে আসলো ওয়াই, কে এর জায়গায় আসলো আমাদের হচ্ছে এম, আর পি এর জায়গায় হচ্ছে আমাদের কত বলতো, এক্স। এই যে আমরা লিখলাম ওয়াই ইকাল টু হচ্ছে আমাদের এম ইন্টু 1/x, এই সমীকরণটাকে বলা হয় আমাদের অধিবৃত্তের সমীকরণ। কার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা, তোমরা অনেকে এই সমীকরণটা ইকুয়েশনটা দেখছো, সেটা হচ্ছে ওয়াই ইকাল টু এম এক্স। এটাকে বলা হয় মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর যদি আমরা ইকুয়েশনটা এভাবে পাই, ওয়াই ইকুয়াল টু এম ইন্টু 1/x, এটাকে বলা হয় অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্ত হচ্ছে এরকম, এই যে গ্রাফগুলো হচ্ছে এরকম হবে, এগুলোকে বলা হচ্ছে আমাদের অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে একটু মনে রাখবেন, আমরা যখন তোমাকে বললাম যে বি বনাম পি, এটা যদি গ্রাফ তৈরি করো তখন যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা, এরপরে আরো কয়েকটা ইনফরমেশন আমরা জানবো, যে আমাদের এই ভি বনাম পি, ভি বনাম যে পি, আমরা যে লেখচিত্রটা তৈরি করব, তাহলে সেখানকার যে লেখচিত্র অঙ্কন করলে আমরা কিসের সমীকরণ পাবো, অধিবৃত্তের, যেটাকে ইংলিশ বলা হয়, ইংরেজিতে বলা হচ্ছে হাইপারবলিক সমীকরণ বা হাইপারবলিক লেখচিত্র বলা হবে। আবার বলছি, ভি বনাম পি এর আমরা যে লেখচিত্র অঙ্কন করি, আমাদের যে সমীকরণটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, আর ইংলিশে বলা হয় হাইপারবলিক সমীকরণ। আবার আরো একটা জিনিস আমরা ভালো করে জানবো, যে আমাদের এই বয়েলের সূত্রে আমাদের যদি তাপমাত্রার মানটা কি থাকে, স্থির থাকে, তাহলে ওই স্থির তাপমাত্রায় আমাদের যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয় তাকে বলা হয় সমতাপীয় প্রক্রিয়া অথবা সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। আবার খেয়াল করো, বয়েলের সূত্রে যেটা আমাদের তাপমাত্রা স্থির থাকে, এই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় সমতাপীয় প্রক্রিয়া বা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এবং এই কারণে আমরা যে অধিবৃত্তের যে রেখাগুলো পাবো বা প্রাপ্ত যে রেখাগুলো পাবো, সেই রেখাগুলোকে বলা হয় সমতাপ রেখা বা সমষ্ণ রেখা অথবা আইসোথার্ম বলা হয়। মানে আমরা এই যে বয়েলের সূত্র অনুসারে যে গ্রাফগুলো তৈরি করব, সেখানে যেহেতু আমাদের তাপমাত্রার মানটা স্থির থাকে, তাহলে ওই প্রক্রিয়ার নামটা আমরা বলবো হচ্ছে সমতাপীয় প্রক্রিয়া অথবা সমষ্ণ প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ায় আমরা গ্রাফ থেকে যে রেখাগুলো পাবো, সেই রেখাগুলোর নাম থেকে আমরা বলতে পারবো সমতাপ রেখা বা হচ্ছে সমষ্ণ রেখা, অথবা সবচেয়ে যেটা বেশি বলা হয় সেটা হচ্ছে আইসোথার্ম রেখা। ঠিক আছে, তাহলে আমরা একটু গ্রাফটা করে দেখি, গ্রাফের মাধ্যমে আমরা হচ্ছে বাকিটা শিখবো।
তো আমাদের হচ্ছে গ্রাফটা হবে কাকে নিয়ে? গ্রাফটা হচ্ছে ভি বনাম পি কে নিয়ে। তো আমরা গ্রাফটা একটু অঙ্কন করি। তো আমাদের গ্রাফে দুটো অক্ষ থাকবে, একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, এবার আসেন আমাদের তাহলে এক্স অক্ষ বরাবর কে আছে? এক্স অক্ষ বরাবর কিন্তু দেওয়া আছে আমাদের পি, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ভি। বি ভার্সেস, আমরা কিন্তু বলছিলাম যে এই যে বি বনাম পি এর ইকুয়েশন থেকে আমরা দেখেছিলাম যে এখানে আমরা একটা অধিবৃত্তের সমীকরণ পাবো। তাহলে আমরা যদি অধিবৃত্তের সমীকরণ গুলো দেখি, যে এখানে একটা অধিবৃত্তের সমীকরণ, এখানে একটা অধিবৃত্তের সমীকরণ, এখানে একটা অধিবৃত্তের সমীকরণ। তো এখানে যে আমরা ইকুয়েশন গুলো দেখছি, মনে করো হচ্ছে এটা হচ্ছে T1 তাপমাত্রার জন্য, এটা ছিল T2 তাপমাত্রায়, এটা হচ্ছে আমাদের T3 তাপমাত্রায়। অর্থাৎ তিনটা ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য আমরা তিনটা ইকুয়েশন পেলাম। এখানে গ্রাফটা হচ্ছে ভি বনাম পি এর। এখন তোমার পরীক্ষা আসলো যে এই গ্রাফটা কোন সূত্রকে সমর্থন করে। তাহলে প্রথম আনসারটা হবে, যদি আমরা বি এবং পি আয়তন এবং চাপ নিয়ে লেখচিত্র অঙ্কন করলাম, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রকে সমর্থন করে। সেকেন্ড যে কোশ্চেনটা হতে পারে, এখানে যে রেখাগুলো আমরা পাইলাম, এই রেখাগুলোর নাম কি? অধিবৃত্তের সমীকরণ। তাহলে এটাও বলতে পারে যে বি বনাম পি এর যে রেখাগুলা, সেগুলো কিসের সমীকরণের সাথে মিলে? অধিবৃত্তের সমীকরণের সাথে মিলে। এরপরে যে প্রশ্নটা হতে পারে, এখান থেকে যে প্রাপ্ত রেখাগুলো আমরা পাইলাম, এই রেখাগুলাকে কি বলা হয়? রেখাগুলাকে বলা হয় সমতাপ রেখা বা সমস্ত রেখা, অথবা বলা হয় আইসোথর্ম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের প্রাপ্ত যে রেখাগুলা, সেগুলাকে বলা হয় আইসোথর্ম, আইসোথর্ম রেখা। এবার সবচেয়ে যেটা বেশি আসে সেটা হচ্ছে এই যে আমরা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় লেখচিত্রগুলো অঙ্কন করলাম, এখানে কোন তাপমাত্রার মানটা সবচেয়ে বেশি বা কোন তাপমাত্রার মানটা সবচেয়ে কম। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা সহজে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই লেখচিত্রের উপর একটা লম্ব আঁকবো। এই দেখো, এই গ্রাফের উপর আমরা একটা কি আঁকছি? লম্ব আঁকলাম। আঁকার পরে আমরা কি দেখতে পাই দেখো তো, এখানে যে রেখাগুলো আমরা পাইলাম, এখানে দেখো তো তিনটা পয়েন্ট আমরা দেখতে পাই, একটা, দুইটা, তিনটা। খেয়াল করো, আমাদের প্রশ্ন হচ্ছে এখানে কোন তাপমাত্রার মানটা সবচেয়ে বেশি বা হচ্ছে কম। এটা বোঝার জন্য আমি তোমাদেরকে বললাম এই রেখাগুলোর সমূহের উপরে আমরা একটা লম্ব দাঁড় করাবো বা লম্ব আঁকবো। লম্ব আঁকলে কি হবে দেখো তো, গ্রাফের উপর আমরা তিনটা পয়েন্ট পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার এই পয়েন্ট গুলো কোন অক্ষ বরাবর আছে? আমাদের ওয়াই অক্ষ বরাবর। তো এইগুলোকে আমরা বলতে পারি আমাদের ভি এর পয়েন্ট বা আয়তনের জন্য। এখন এই আয়তনের সাথে বা আয়তন দিয়ে আমরা যে তাপমাত্রার মানটা কম্পেয়ার করব, কার মানটা বড় কার মানটা ছোট। তো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের আয়তনের সাথে তাপমাত্রার যে সম্পর্ক, সেটা হচ্ছে সমানুপাতিক। এটা কোত্থেকে আমরা জানবো? এটা হচ্ছে আমরা নেক্সট একটা সূত্র পড়বো, ফার্স্টের সূত্র। সেই ফার্স্টের সূত্র অনুসারে আমরা জানবো আমাদের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ এই গ্রাফের যে পয়েন্ট গুলাতে আমাদের আয়তনের মানটা বেশি হবে, সে পয়েন্টটাতে তাপমাত্রার মানটাও বেশি হবে। আমরা আবার একটু বলছি, আমরা হচ্ছে যে গ্রাফটা অঙ্কন করছি, এখানে যে ভিন্ন ভিন্ন তাপমাত্রা আমরা লিখলাম বা তাপমাত্রার জন্য যে আমরা গ্রাফটা ড্র করলাম, এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে কোন তাপমাত্রার মানটা বেশি বা কোন তাপমাত্রার মানটা কম। তার জন্য আমাদের কাজ হচ্ছে একটা লম্ব আঁকা। লম্ব আঁকার পর আমরা কি পেলাম? গ্রাফের উপর তিনটা পয়েন্ট পেলাম। এখন এই যে পয়েন্ট গুলো, এগুলো কার মান? ভি এর মান বোঝাচ্ছে। এখন এই ভি এর মান দিয়ে যদি আমি তাপমাত্রা মানের সম্পর্কটা দেখাবো, আমরা জানি আয়তনের সাথে আমাদের তাপমাত্রার যে সম্পর্ক, সেটা হচ্ছে সমানুপাতিক। দ্যাট মিনস এই গ্রাফের যে পয়েন্টটাতে আয়তনের মান সবচেয়ে বেশি, সেখানে আমাদের তাপমাত্রার মানটাও সবচেয়ে বেশি। আমরা স্পষ্ট দেখতে পাই যে এই পয়েন্টটাতে আমাদের আয়তনের মানটা সবচেয়ে বেশি। ওয়াই অক্ষর যত উপরে ওঠা যায় আমাদের মান তত বেশি হয়। সেক্ষেত্রে এই পয়েন্টে যদি আমাদের আমাদের হচ্ছে আয়তনের মানটা বেশি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের তাপমাত্রা T3 এর মানটা হচ্ছে সবচেয়ে বেশি। তারপর কার মানটা হবে? T2, এবং সবচেয়ে কম হচ্ছে আমাদের কত? T1। ঠিক আছে? এখন যদি আমরা এটাকে বলি যে সবচেয়ে কম কার হবে, তখন সবচেয়ে কম হবে কত? T1, পরে কত হবে? T2, এবং পরে হচ্ছে কত বড়? T3। পরীক্ষা আমাদের এইভাবে ক্রমটা দেওয়া থাকতে পারে, অথবা এইভাবে ক্রমটা আমাদের দেওয়া থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন ধর আমি যদি একটু পরিবর্তন করে দিই, যে আমরা হচ্ছে এখানে
যদি আমরা এভাবে পরিবর্তন করি এবার, যে আমরা এখানে দিলাম হচ্ছে T1, এবার T2, এবার হচ্ছে কত এখানে T3। একই গ্রাফে আমরা যদি এবার বলি যে কোন তাপমাত্রার মানটা এবার সবচেয়ে বেশি, দেখো এই পয়েন্টটাতে আমাদের ভি এর মানটা সবচেয়ে বেশি, তার মানে এখানে যে তাপমাত্রাটা আছে সেটাই হবে কি সবচেয়ে কত বেশি। তার মানে এখন T1 এর মানটা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে T2, তারপর হচ্ছে আমাদের T3। আর যদি আমরা এটাও লিখি T1 লেস দেন হচ্ছে T2, লেস দেন হচ্ছে কত বলতো আমাদের, সরি এটা হবে আমাদের T3 লেস দেন হচ্ছে T2 লেস দেন হচ্ছে আমাদের T1। তাহলে আমাদের কার মানটা বড় হবে বা কার মানটা ছোট হবে এটা নির্ভর করবে হচ্ছে আমাদের যে পয়েন্টে আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্কটা কোথায় সবচেয়ে বেশি। যে পয়েন্টে আমাদের আয়তনের মানটা সবচেয়ে বেশি সেখানে তাপমাত্রার মানটাও সবচেয়ে বেশি। এই গেল আমাদের একটা গ্রাফ। এরপরে আমরা আরেকটা লেখচিত্র দেখব, সেটা হচ্ছে দেখো এবার হচ্ছে ভি বনাম 1/p লেখচিত্র। আমরা একটু আগে যে লেখচিত্রটা দেখছিলাম সেটা হচ্ছে ভি বনাম 1/p, সরি আমাদের একটু আগে যে লেখচিত্র ছিল সেটা ছিল ভি বনাম পি এর লেখচিত্র। আর এখন যে আমরা গ্রাফটা দেখবো সেটা হচ্ছে ভি বনাম 1/p এর লেখচিত্র। তাহলে আমাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে এখানে তোমরা যদি লক্ষ্য করো চাপ এবং আয়তন নিয়ে কিন্তু গ্রাফ, মানে আমরা এখনো কিন্তু বয়েলের সূত্রতে আছি। এই অবস্থা আমাদের তাপমাত্রা মানটা কি থাকে, স্থির থাকে। তাহলে আমাদের ইকুয়েশন থেকে আমরা জানি বি এর সাথে পি এর সম্পর্ক হচ্ছে কত বড়, ব্যস্ত আনুপাতিক। আমরা লিখতে পারবো বি ব্যস্ত আনুপাতিক 1/p। তাহলে ভি ইকুয়াল টু লেখা যাবে কে ইন্টু 1/p। এবার যদি আমরা একটু ধরে নিই যে আমাদের ওয়াই ইকুয়াল টু হচ্ছে ভি, কে ইকুয়াল টু হচ্ছে আমাদের এম, যেটা আমরা এখন 1/p লেখচিত্র অঙ্কন করবো, আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/p। এখান থেকে আমরা বলে রাখি যে আমাদের ওয়াই অক্ষ বরাবর থাকবে ভি এর মান, আর এক্স অক্ষ বরাবর মান থাকবে হচ্ছে 1/p এর মান। তাহলে এই যে গ্রাফটা তাহলে কি দাঁড়ালো বা ইকুয়েশনটা কি দাঁড়ালো, ওয়াই ইকুয়াল টু কত এম এক্স। যেহেতু আমাদের ভি এর জায়গায় আমরা লিখবো ওয়াই, এ এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এম, আর 1/p এর পরিবর্তে আমরা কি লিখছি বলতো এক্স। তাহলে আমাদের এখানে যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত বলতো এম এক্স। আর আমরা জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে তুমি আগে বুঝে নিবা যে ভি বনাম 1/p এর জন্য যে গ্রাফটা আমরা ড্র করব বা আঁকবো সেখানে সরলরেখাগুলো হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। অর্থাৎ আমাদের যদি এরকম একটা লেখচিত্র হয় তাহলে আমরা হচ্ছে এরকম মূল বিন্দুগামী কি পাবো বলতো, সরলরেখাগুলো পাবো। তাহলে আগেটা ছিল অধিবৃত্তের সমীকরণ আর এখনটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এখানে আমি বলে রাখলাম যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তনের সাথে আয়তন বনাম 1/p এর লেখচিত্র অঙ্কন করলে আমরা মূল বিন্দুগামী কি পাবো, সরলরেখা পাবো। ঠিক আছে, এখন আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি যে আমরা হচ্ছে কি করা যায় দেখেন। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এরপর হচ্ছে আমাদের এটা ওয়াই। এবার লক্ষ্য করো আমাদের এক্স অক্ষ বরাবর কে আছে, এবার কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবর বড় হচ্ছে 1/p। এটাকে আবার আমরা এটাও লিখতে পারি পি ইনভার্সও বলতে পারি, ওটাকে কিন্তু দুইভাবে বলা যেতে পারে 1/p বা হচ্ছে পি। আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ভি। তাহলে এখন কিন্তু আমরা যে আহ, রেখাগুলা পাবো সেটা কিন্তু হচ্ছে আমাদের মূল বিন্দুগামী। তার মানে হচ্ছে আমরা এই যে রেখাগুলো পাচ্ছি, দেখেন হচ্ছে এই যে আমরা রেখাগুলো একটু দেখি, এই যে দেখেন। তাহলে এখানে আমরা যে রেখাগুলো পাচ্ছি সবগুলো হচ্ছে আমাদের মূল বিন্দুগামী। আর এখানে যে আমরা এখানে বলি যে আমাদের এটা হচ্ছে আমাদের T1 তাপমাত্রার জন্য, এটা ছিল T2 তাপমাত্রা, এটা হচ্ছে আমাদের T3 তাপমাত্রা। তো আমাদের প্রশ্ন কি কি হতে পারে, এখানকার যে লেখচিত্র আছে ভি বনাম 1/p গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে। যেহেতু আমাদের চাপ এবং আয়তন নিয়ে সম্পর্ক, তাহলে আমরা স্পষ্ট বলতে পারি এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রকে সমর্থন করে। সেকেন্ড কোশ্চেন, এখান থেকে যে আমরা রেখাগুলো পাচ্ছি এগুলোকে কিসের সমীকরণ বলা হয়, এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। থার্ড যে কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে এখানে যে প্রাপ্ত রেখাগুলো আমরা পাইলাম এগুলোকে কোন ধরনের রেখা পাওয়া বলা হয়। যেহেতু প্রক্রিয়াটা আমাদের স্থির তাপমাত্রায় ঘটছে তাহলে এখানে প্রাপ্ত যে রেখা
সেই রেখাগুলোকে আমরা বলবো হচ্ছে আইসোথার্ম। আইসোথার্ম রেখা। ঠিক আছে, এই রেখাগুলো কিন্তু আইসোথার্ম রেখা। আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে এখানে যে কোন তাপমাত্রার মানটা সবচেয়ে বড় বা হচ্ছে সবচেয়ে ছোট। তার জন্য আমরা যেটা একটু আগে বলছিলাম যে আমরা হচ্ছে এখানে একটা লম্ব আঁকবো। এই রেখাগুলোর প্রতি একটা কি আঁকবো, এই যে লম্ব আঁকবো। লম্ব আঁকলে কি হয় দেখো তো, আমাদের ওয়াই অক্ষ বরাবর তিনটা আমরা বিন্দু পাবো। ওয়াই অক্ষ বরাবর আমরা হচ্ছে তিনটা বিন্দু পাবো। এ হচ্ছে একটা বিন্দু, এ হচ্ছে আরেকটা বিন্দু, এ হচ্ছে আমাদের আরেকটা বিন্দু। এগুলা কার মান? ভি এর মান। ওয়াই অক্ষ বরাবর যেহেতু আছে তাহলে হচ্ছে এগুলো হচ্ছে ভি এর মান। এখন এই ভি এর সাথে তাপমাত্রা সম্পর্ক আমরা সেটাও জানি, ভি এর সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে আমাদের সমানুপাতিক। তার মানে আগের কথাটাই, যে পয়েন্টটাতে আমাদের আয়তনের মানটা বেশি সেই পয়েন্টটাতে আমাদের তাপমাত্রার মানটাও সবচেয়ে বেশি। তাহলে আমাদের যেহেতু এই পয়েন্টে আমাদের আয়তনের মানটা আমরা বেশি পাচ্ছি, তার মানে আমরা বলতে পারবো যে আমাদের T3 এর মান সবচেয়ে বেশি, তারপর হচ্ছে আমাদের T2, তারপর হচ্ছে আমাদের T1। আর যদি উল্টা করে লিখি তাহলে লিখতে পারবো T1 লেস দেন T2 লেস দেন হচ্ছে আমাদের T3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভি বনাম 1/p এর লেখচিত্রের জন্য। সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পিবি বনাম হচ্ছে পি এর লেখচিত্র। পিবি বনাম পি এর লেখচিত্র যদি তুমি আসো, এখানে তুমি যদি লক্ষ্য করো যে আমাদের শুধু চাপ এবং আয়তন নিয়ে কথাবার্তা হচ্ছে। আমার তাপমাত্রা এখানে কি আছে, আমাদের স্থির আছে। তাহলে পিবি বনাম পি এর লেখচিত্র যখন অঙ্কন করবা, তাহলে আমাদের পি এবং বি এর যে সম্পর্ক আমরা জানি সমীকরণ থেকে, সেটা হচ্ছে ভি ব্যস্তানুপাতিক হচ্ছে 1/p। তার মানে কি দাঁড়ায়, ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p। তাহলে আমরা সর্বশেষ লিখতে পারবো পিবি ইকুয়াল টু হচ্ছে কি। এটা একটু ভালো করে শোনো, এখান থেকে আমরা দেখতে পাই যে পি এবং ভি এর গুণফলটা হচ্ছে ধ্রুবক। অর্থাৎ চাপ এবং আয়তনের মান যদি যখন ধ্রুবক হয়, তখন আমরা যদি একটা লেখচিত্র অঙ্কন করি যে পিবি বনাম ভি, পিবি বনাম পি এর যদি লেখচিত্র অঙ্কন করি, তখন আমরা একটু বলে রাখি যে এখান থেকে আমরা মূলত এক্স অক্ষের একটা সমান্তরাল সরলরেখা পাবো। যেহেতু আমাদের চাপ এবং আয়তনের মানটা আমরা কি পাচ্ছি, ধ্রুবক পাচ্ছি, তাহলে আমাদের হচ্ছে পিবি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করলে আমরা যে রেখাগুলো পাবো সেটা হচ্ছে একটা সরল রেখা সমীকরণ, এবং সেটাকে আমরা বলতে পারবো এক্স অক্ষের সমান্তরাল। কেন, আমি একটু যদি তোমাদেরকে জাস্ট একটু বলি, যেটা আমাদের একটা লেখচিত্র, যে এখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর কত আছে পিবি, আর এখানে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের পি এর মান। আমরা এখানে চাপের মান এক্স অক্ষ বরাবর যতই বৃদ্ধি করা হোক না কেন, যেহেতু পিবি এর মানও কোনো ধরনের পরিবর্তন হয় না, মানে কনস্ট্যান্ট থাকে, আমি চাপ যতই এক্স অক্ষ বরাবর বৃদ্ধি করা হোক না কেন, আমাদের পিবি এর মানও কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় না। এই জন্য আমাদের রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হয়ে থাকে। আবার বলছি, আমাদের এক্স অক্ষে চাপের মান যতই আমাদের বৃদ্ধি করা হোক না কেন বা পরিবর্তন করা হোক না কেন, আমাদের পিবি এর মান যেহেতু কোনো ধরনের পরিবর্তন হয় না, মানে কনস্ট্যান্ট থাকে, এই জন্য যে রেখাটা আমরা পাবো সেটা একটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে আমরা পিবি বনাম বি এর যে লেখচিত্রটা পাবো, সেখান থেকে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে এক্স অক্ষের একটা সমান্তরাল সরলরেখা আমরা পাবো। তাহলে এখানে যদি আমরা একটু গ্রাফটা ড্র করি, দেখা হচ্ছে, দেখেন এখানে গ্রাফটা কেমন হবে। আমাদের ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পিবি, আর এক্স অক্ষ বরাবর বরাবর হচ্ছে আমাদের বি। আমরা বলছিলাম যে এখান থেকে যে রেখাগুলো আমরা পাবো সবগুলো হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল। এই যে দেখেন এক্স অক্ষের সমান্তরাল পাবো, এই যে সবগুলো হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আমরা ধরে নিলাম যে আমাদের এই যে রেখাটা, এটা হচ্ছে T1 তাপমাত্রায়, এটা হচ্ছে T2, এটা হচ্ছে আমাদের T3। প্রশ্ন আগের মতো হবে, এই গ্রাফটা গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে। যেটা আমাদের চাপ এবং আয়তনের সাথে সম্পর্ক, আমরা বলবো হচ্ছে বয়েলের সূত্রকে সমর্থন করে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে প্রাপ্ত যে রেখাগুলো আছে বা এই রেখাগুলোকে কোন ধরনের রেখা বলা হবে। যেহেতু আমাদের স্থির তাপমাত্রায় প্রক্রিয়া সম্পন্ন হয়, তাহলে এই রেখাগুলো হচ্ছে আমাদের আইসোথার্ম রেখা। আইসোথার্ম রেখা। আর লাস্ট যে কোশ্চেনটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে এখানে কোন তাপমাত্রার মানটা সবচেয়ে কি বলতো বেশি। তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমরা কি করতে হবে, একটা লম্বা আমরা ড্র করবো গ্রাফটার উপরে। এই দেখেন আমরা একটা লম্বা আঁকলাম, আঁকার পর দেখো তো আমাদের কতগুলো পয়েন্ট তৈরি হয়েছে, তিনটা। দেখেন এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা কি বলতো পয়েন্ট। তাহলে আমরা একটু খেয়াল করো, এটা কি আছে বলতো ভি। এখন এই ভি এর সাথে আমাদের এই তাপমাত্রা সম্পর্কে কি বাতিক, সমানুপাতিক। তার মানে হচ্ছে যে পয়েন্টটাতে আমাদের আয়তন মানটা সবচেয়ে বেশি,
সেখানে আমাদের তাপমাত্রার মানটা কি বলতো সবচেয়ে বেশি। তাহলে আমাদের এই পয়েন্টটাতে যেহেতু আমাদের আয়তনের সাথে আমাদের তাপমাত্রার যে সম্পর্ক পাই, এই পয়েন্টটাতে যেহেতু আমাদের আয়তনের মানটা বেশি, তাহলে তাপমাত্রার মানটা কি হবে বলতো বেশি হবে। তাহলে সর্বশেষ আমরা বলতে পারি যে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন হচ্ছে আমাদের T1। আর উল্টাভাবে লিখলে T1 লেস দেন T2 লেস দেন হচ্ছে আমাদের T3। এই হচ্ছে আমাদের বয়লের সূত্রের যে যাবতীয় গ্রাফ গুলো ছিল সেটা। এখান থেকে বেসিক্যালি কি আসে, আমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে। তুমি দেখবা চাপ এবং আয়তন আছে কিনা, তাহলে আমরা বলবো বয়লের সূত্রকে সমর্থন করে। আর রেখাগুলো হচ্ছে সবসময় কি হবে, আইসোথার্ম হবে। এবং আমাদের হচ্ছে বিভিন্ন তাপমাত্রা যেহেতু গ্রাফটা তৈরি করা হয়, তাপমাত্রা সম্পর্ক দেখাবে ঊর্ধ্বক্রম না হলে হচ্ছে অধক্রম অনুসারে।